সংকটের মধ্যে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব পেট্রোবাংলার। মূল্যস্ফীতিতে চাপ বাড়ার শঙ্কা, টেকসই সমাধানে দেশীয় উৎপাদনে জোর। বাড়ছে চালের দাম। নওগাঁয় সুগন্ধি চাল ৩ সপ্তাহে বেড়েছে কেজি প্রতি ৮০ টাকা। সারা দেশে কাঁচামরিচের দরে আগুন, কেজি ঠেকেছে ৩৫০-তে। হবিগঞ্জে হামলা ও কটূক্তির অভিযোগে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিল ছাত্রদল। বাংলাদেশিদের ভিসা সমস্যা কাটেনি, বিপাকে আমিরাত প্রবাসীরা। ভুয়া কাগজপত্রই বড় কারণ, শিগগিরই সমাধানের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। নৌপথের সুরক্ষায় বাংলাদেশ সহ ১৪ দেশ নিয়ে জোট গঠনের ঘোষণা সৌদি আরবের। জর্ডানে ৩টি F-35 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি IRGC-র। রান্নাঘরে গ্যাস নেই, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। দেশজুড়ে যখন সংকট চরমে, ঠিক তখনই গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যয়, পরিবহন খরচ এবং মূল্যস্ফীতির চাপ। তাদের মতে মূল্য বৃদ্ধি নয়, সংকটের টেকসই সমাধানে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, সিস্টেম লস কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেয়া দরকার। তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। সিএনজি স্টেশন থেকে শুরু করে শিল্প, বাসাবাড়ি সব জায়গায় গ্যাসের জন্য হাহাকার। এমন সংকটের মধ্যেই জ্বালানি মন্ত্রণালয়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ঘনমিটার প্রতি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ এবং যানবাহনে ব্যবহৃত সিএনজি ৪৩ থেকে বাড়িয়ে ৬৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং পরিবহন খরচ বাড়বে, এর ফলে বাড়বে মূল্যস্ফীতি, শঙ্কা বিশেষজ্ঞদের। এখন যদি আবার গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে তো সেটা বিদ্যুৎ উৎপাদন খরচকে বাড়াবে, ফলে আবার বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর জন্য একটা চাপ তৈরি হতে পারে। সেটা তো ইনফ্লেশনের উপর ইম্প্যাক্ট ফেলবেই, সেই সাথে প্রোডাকশন কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, সব ধরনের জায়গাতেই এটার সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট পড়বে। মূল্য বৃদ্ধির এই জায়গা থেকে আমরা আসলে আর বেরোতে পারবো না। স্থায়ী ভালনারেবিলিটি তৈরি হয়ে যাচ্ছে আমাদের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, চুরি অপচয় বন্ধ না করে ব্যর্থতার দায় গ্রাহকের উপর চাপাচ্ছে সরকার। যেখানে সব জায়গাতেই সিস্টেম গেইন হচ্ছে, লো প্রেসারে গ্যাস দিলে প্রেসার কম গ্যাস দিয়ে বেশি বিল করা হয়, তাহলে কি ধরনের মানে লস সেখানে হয়েছে। অবৈধ কানেকশন একদিকে কাটা, আরেকদিকে লাগানো হয় এবং সেখানে অবৈধ কানেকশন দিয়ে যে কালো বাজারে গ্যাসের ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে আছে, সেটাকে প্রতিরোধ করতে পারিনি। সংকট সমাধানে অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদন বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। উৎসব পার্বণ ছাড়াই নওগাঁয় বেড়েছে সুগন্ধি চালের দাম। এক লাফে ৮০ টাকা বেড়ে প্রতি কেজির দাম ঠেকেছে ২০০ টাকায়। সুগন্ধি চালের পাশাপাশি সরু চালের দামও বেড়েছে ৬ টাকা পর্যন্ত। নওগাঁ শহরের সবচেয়ে বড় খুচরা চালের বাজারে দেখা যায় স্মরণকালের সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সুগন্ধি চাল। ৩ সপ্তাহ আগেও এই চাল বাজারে বিক্রি হচ্ছিল ১২০ টাকা কেজিতে, এখন সেই চাল বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সরু চালের দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত। বাজারে মোট বিক্রির ৮০% হয় কাটারি চাল। শর্টার ও নন শর্টার সহ সব ধরনের কাটারির দাম কেজিতে বেড়েছে ৬ টাকা। ৭৬ টাকা কেজির চাল ৩ সপ্তাহের ব্যবধানে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়। স্বর্ণা ৫ জাতের চাল ২ টাকায় বেড়ে বিক্রি হচ্ছে ৫১ টাকায়। বিআর ২৮ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। কয়েকদিন আগেও যার দাম ছিল ৫৮ টাকা। চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্ষোভ দেখা দিয়েছে ভোক্তাদের মাঝে। টানা বৃষ্টি আর বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাব পড়েছে রাজধানী নিত্যপণ্যের বাজারে। ব্যাহত হয়েছে কৃষি পণ্য সংগ্রহ ও সরবরাহ। এতে ঊর্ধ্বমুখী কাঁচামরিচের বাজার, কেজি ঠেকেছে ৩৫০ টাকায়। চাল, শাকসবজি, মাছ ও ডিমের দামও চড়া। বাড়তি খরচের চাপে হিমশিম মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। চড়া সবজির দামও, বেগুন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি।
বিক্রেতারা বলছেন গেল কয়েকদিনে বৃষ্টি ও বিভিন্ন স্থানে বন্যায় উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। ফলে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। মানে আগুন সবকিছুই, মানে বর্তমানে বাজার করা খুব কষ্টকর। এই যে কাঁচা মরিচ 360 টাকা কেজি, কি বলবো আমরা সাধারণ লোক জিম্মি হয়ে গেছি আমরা। শুধু সবজিই নয়, বেড়েছে মাছ, ডিম ও চালের দামও। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ধরনের মাছ কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম বেড়েছে 10 টাকা। পাশাপাশি নাজিরশাইল চালের দাম কেজি প্রতি বেড়েছে প্রায় 10 টাকা। বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়া ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে পণ্য কিনতে হচ্ছে তাদের, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। বাড়ে না, মালের দাম বাড়ে। এই জন্য সরকারের প্রতি আমার আহ্বান, যাতে সরকার ভালোভাবে মেন মার্কেটের প্রতি নজরদারি রাখে, চালের দাম জানে কমায় আনতে পারে। ক্রেতাদের অভিযোগ, ধারাবাহিক মূল্য বৃদ্ধিতে সংসারের ব্যয় সামাল দেয়া দিন দিন কঠিন হয়ে উঠেছে। নিত্যপণ্যের দামে স্বস্তি ফেরাতে বাজারের নিয়মিত তদারকি বাড়ানোর পাশাপাশি দ্রুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি তাদের। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকে বাস্তবায়ন হবে, কথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়, এর প্রায় সবগুলি সরকার গ্রহণ করেছে। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 9 জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ছাত্রদল। আজ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রোকন এই অভিযোগ দেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, গত 28শে জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোক সভা ও আলোচনা অনুষ্ঠানে যাওয়ার আগে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় এনসিপির নেতাকর্মীদের একটি দল সেখানে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এনসিপির নেতাকর্মীরা লোহার রড, ইটের টুকরা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেন। এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মুজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হন। এছাড়া কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগও আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও যাচাই বাছাই শেষে পরবর্তীতে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হবে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগ তদন্তাধীন আছে, যাতায়াত সাপেক্ষে কর্তৃপক্ষ আলোচনার জন্য ব্যবস্থা নিচ্ছে। উত্তাল সময়ের পর বাংলাদেশে নির্বাচিত সরকার এসেছে প্রায় 6 মাস। তারপরও ভিসার সমস্যা কাটছে না। বৈদেশিক মুদ্রা আসার অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাতে এখনও বন্ধ ভিসার দুয়ার। ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, পর্যটক এবং শ্রম দুই ভিসার ক্ষেত্রেই এক অবস্থা। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, এই বিষয়ে কাজ করছে তার সরকার। 2024-এর 5ই আগস্টের পর দীর্ঘদিন বন্ধ ছিল ভারতের ট্যুরিস্ট ভিসা। নির্বাচিত সরকার আসার পর 25শে জুন স্বাভাবিক করা হয় ভারতীয় ভিসা। We are resuming our normal visa applications for tourist visas. কিন্তু এখনও বন্ধ দক্ষিণ এশিয়ার অনেক দেশের ভিসা। ভিয়েতনাম সম্পূর্ণ বন্ধ। ইন্দোনেশিয়ার ভিসা পাওয়া এখন অত্যন্ত জটিল। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের ভিসা পাওয়া আগের চেয়ে দুরূহ। ইউরোপের দেশগুলো তো আগে থেকেই কঠোর অবস্থানে। তবে সবচেয়ে সংকট দেখা দিয়েছে আরব আমিরাতে। ট্রানজিট ছাড়া দেশটির সব ভিসা বন্ধ। প্রায় 6 বছর ধরে আরব আমিরাতে আছি। আমার কোম্পানিও সব কিছু ঠিক আছে। আমি হঠাৎ করে গত 2 মাসে দেশে আসার পর গত 22 তারিখে দেখলাম আমার ভিসাটা অটো ক্যান্সেল হয়ে গেছে। আমি যখন চিটাং এয়ারপোর্টে গেছিলাম, তখন আমি
শুনতেছি আমার ভিসা একটু ক্যান্সেল হয়ে গেছে। ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন ভুয়া কাগজপত্রের কারণেই এই দুরবস্থা। এটা যে শুধু ট্যুরিস্টের ক্ষেত্রে তা না, যেমন আমাদের দেশের যারা ওয়ার্কাররা বিভিন্ন ভিসা নিয়ে যায়, এটার সংখ্যাটাও কিন্তু আমরা দেখেছি 1.5-2 বছর ধরে অনেকখানি কিন্তু এটা কমে এসেছে। একদিকে জনসচেতনতা ক্রিয়েট করা, অন্যদিকে সরকারকে যারা এইসবের কাজের সাথে জড়িত স্টেক হোল্ডারদেরকে নিয়ে বসে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, কতখানি কমিয়ে আনা যায়, প্লাস যারা এইসব ক্ষেত্রে যারা লোক পাঠাচ্ছে তাদেরকেও কিভাবে ট্রেন আপ করে স্ক্রুটিনি করা, এই সবগুলো জিনিস আসলে সরকারের উচিত যে প্রপার একটা পলিসি ডেভেলপ করে সেভাবে এগিয়ে যাওয়া। বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ শুরু করেছে সরকার, দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। যেমন আরব আমিরাত, মালয়েশিয়া, এইসব দেশগুলোতে ভিসার বন্ধ আছে এবং বন্ধ থাকার বিবিধ কারণ আছে। ভিসার সমস্যা যাতে দ্রুত সমাধান হয়, ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের মধ্যপ্রাচ্য এবং সহ বিভিন্ন দেশগুলোতে যে ভিসার সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধানে কিন্তু আমরা কাজ করছি। অচিরেই অনেক সমস্যা মিটে যাবে প্রত্যাশা তার। ডিবিসি নিউজ, ঢাকা। 140 কোটি টাকার প্রকল্প বদলাতে পারেনি যশোরের ভবদহ এলাকার বাসিন্দাদের ভাগ্য। জুলাইয়ের প্রবল বর্ষণে মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও খুলনার ডুমুরিয়ার অর্ধশতাধিক গ্রাম পানিতে থই থই। হাঁটু থেকে কোমর সমান পানিতে বন্দী হয়ে কাটছে হাজার হাজার পরিবারের মানবেতর জীবন। প্রকল্পের টাকা কি তাহলে জলে গেল, এমন প্রশ্নও তুলছেন বাসিন্দারা। পানির নিচে ভিটেমাটি, স্কুল কলেজ, মন্দির মসজিদ আর শত শত বিঘার ফসল ও মাছের ক্ষেত। রাস্তাঘাট ডুবে, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। চরম মানবিক সংকটের এই চিত্র দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভবদহ অঞ্চলের। টানা বর্ষণে এই বিলের পানিতে তলিয়েছে যশোরের মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও খুলনার ডুমুরিয়ার অর্ধশত গ্রাম। অপরিকল্পিত স্লুইস গেট, নদী ভরাট আর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে হাজার হাজার পরিবারের এই জীবনযুদ্ধ চলছে প্রায় 4 দশক ধরে। ভবদহের অভিশাপ মুছতে গেল বছর প্রায় 140 কোটি টাকা ব্যয়ে 5টি নদী পুনর্খননের কাজ শুরু হয়, যা এখন শেষ পর্যায়ে। তবে এরপরও চলতি বর্ষায় সেই চিরচেনা দৃশ্য কেবল আক্ষেপই ঝরাচ্ছে বাসিন্দাদের কণ্ঠে। গাঙের পানি এসে আমাকে সবকিছু ভাসিয়ে যাচ্ছে, বাচ্চা কাছে অনেক কষ্টে আছি। 200-300 ঘর পানিবন্দী হয়ে আছি এবং আমরা খুব দুঃখ কষ্টের ভিতর দিয়ে আছি এই পানি ওঠাতে। অব্যবস্থাপনার কারণে প্রকল্পের সুফল মিলছে না বলে দাবি ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টার। বিলে জোয়ার ধারা চালু করে নদীর প্রাকৃতিক গতিপথ না ফেরালে সংকট থেকে মুক্তি নেই, এমনটাই বলছেন তিনি। আমরা বলেছিলাম নদী কাটা আর টিআরএম একসাথে যুগপৎ করতে হবে। ইতিমধ্যেই যে নদী কাটা হয়েছিল সেটা ভরাট হয়ে গেছে এবং যে বাঁধ দেওয়া হয়েছিল বাঁধও পরিপূর্ণভাবে অপসারণ করা হয়নি। এই যে উদ্ভূত পরিস্থিতি, এর জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বহীনতা প্রধানত দায়ী। সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না। জুলাইয়ের অবিরাম বর্ষণ ও লঘুচাপের ধাক্কায় যশোরের ভবদহ অঞ্চলে আবারও নেমে এসেছে সেই চেনা আতঙ্ক। এ অভিশাপ থেকে কবে মুক্তি মিলবে বাসিন্দাদের মনে, সে প্রশ্ন দেখা দিলেও প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ড কেউই এ বিষয়ে কথা বলতে রাজি নয়। ডিবিসি নিউজ ডেস্ক। সরকার দলের লোকজন চাঁদাবাজির সাথে জড়িত, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। সরকার দেশ পরিচালনায় নৈতিক অধিকার হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যে সমাজে ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠিত হয়তো নাই, বরঞ্চ অধিকার নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। মধ্যপ্রাচ্যে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা পাল্টা হামলা। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ফের জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এ সময় 3টি মার্কিন F-35 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। অন্যদিকে নতুন জোট গঠনের পরিকল্পনা করেছে সৌদি আরব। এই জোটে থাকতে পারে বাংলাদেশ সহ 14টি দেশ। লোহিত সাগর ও এডেন উপসাগরে নিরাপত্তা নিশ্চিত করবে এই জোট। ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয় এক দম্পতি ও তাদের সন্তান। এরপরই প্রতিশোধ নেয় তেহরান। বৃহস্পতিবার জর্ডানের আল আজরাক ঘাঁটিতে মিসাইল ছোড়ে ইরানের বিপ্লবী গার্ড। এ সময় 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি তাদের। আরও 3টি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় বেশ কয়েকজন মার্কিন ক্রু নিহতের দাবি করছে তেহরান।
তবে জর্ডানের সেনাবাহিনী বলছে ভিন্ন কথা। তারা আকাশে অন্তত 5টি মিসাইল ধ্বংসের দাবি করেছে। F-35 ধ্বংসের বিষয়টি যুক্তরাষ্ট্র বা জর্ডান এখনো নিশ্চিত করেনি। এর আগে ইরানেও ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। খুজেস্তান, বুশের ও কেশম দ্বীপে এ হামলা হয়। এই হামলায় IRGC-র 3 সদস্য নিহত হন। এই পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ব অর্থনীতি পড়েছে হুমকির মুখে। কার্যত বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী। সাগরে ক্রমাগত হামলা চালাচ্ছে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা। তাই বাণিজ্য সচল রাখতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। বহুজাতিক সামুদ্রিক জোট গঠনের ঘোষণা দিয়েছে রিয়াদ। এই জোটের উদ্দেশ্য স্পষ্ট, সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের পথ সুরক্ষিত রাখা। সৌদি আরব সহ এ জোটে বাংলাদেশ, তুরস্ক, মিশর, পাকিস্তান সহ 14টি দেশ থাকবে। জোটের সদর দপ্তর হবে সৌদি আরবে। দেশগুলো নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় করবে। তারা যৌথ সামরিক অভিযানও সমন্বয় করবে। তবে এই জোটে যোগ দেয়নি সংযুক্ত আরব আমিরাত ও ওমান। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 11 শ্রমিক। মাটির নিচে এখনও আটকা পড়ে আছেন আরও 31 জন। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। খনি কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পর গ্যাস জমে গেছে, তাই সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চালাচ্ছেন তারা। ধারণা করা হচ্ছে খনিতে মিথেন গ্যাস জমে থাকার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। বরিশাল পূজা উদযাপন পরিষদের সম্মেলনে কথা বলছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। গোপনে আলাপ করে বিভিন্ন ধর্মের মধ্যে ধর্মান্ধতা এবং জঙ্গিত্ব তৎপরতা চালানোর জন্য বলে, কেননা একজন যদি এই কাজ করে অন্য একজন একইভাবে উপকৃত হয়। যখন বাংলাদেশের মাটিতে আমরা দেখি এখানকার ধর্মান্ধ গোষ্ঠীরা ডাক দিয়ে বলে তুমি কে আমি কে, অমুক ধর্ম তমুক ধর্ম, তখন আমরা বলতে চাই তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই, যেটা আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে জানিয়েছেন, বুঝিয়েছেন, এবং তার ভিত্তিতে আমরা গত নির্বাচন করেছি এবং সেই কারণেই আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন। কেননা ইতিহাস থেকে আমরা জেনেছি, স্বাধীন বাংলাদেশে যখন প্রথম কেউ বলেছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তখন বাংলাদেশের পাহাড়ি সম্প্রদায় কিন্তু বাংলাদেশের ভূখণ্ডকে গ্রহণ করতে পারে নাই। অতএব পাহাড়ি গোষ্ঠী, সমতলের গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। এ কথা মনে করার কোনো অবকাশ নাই। আমরা যারা বাংলাদেশের রাজনীতিতে সকল মানুষের সমান অধিকার নিয়ে লাগাতার ভাবে কথা বলে চলছি, সেই মানুষের পক্ষে আজ সবচাইতে শক্তিশালী প্রতিনিধি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান। চেক প্রজাতন্ত্র জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে শুধু মানুষই নয়, বিপাকে পড়েছে প্রাণীরাও। এমন পরিস্থিতিতে রাজধানী প্রাগের একটি চিড়িয়াখানা নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। পোলার বিয়ারদের প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে তাদের এনক্লোজারে ছড়িয়ে দেওয়া হয়েছে কয়েক টন বরফ। বরফে গড়াগড়ি আর খেলায় মত্ত দুই মেরু ভাল্লুক। তীব্র গরমে স্বস্তি দিতে দুই পোলার বিয়ার ভাইয়ের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বলছি দুই ভাল্লুক বা পোলার বিয়ার ভাই গ্রেগর আর অ্যালিউটের কথা। গরম থেকে রেহাই দিতে তাদের এনক্লোজারে দেওয়া হয়েছে কয়েক টন বরফ, সাথে আছে ঠান্ডা পানীয়। আর তাদের এসব খেলাধুলা উপভোগ করছেন দর্শনার্থীরাও। আগের বছরগুলোর মতো এবারও আমরা পোলার বিয়ারের জন্য প্রায় 3 টন বরফ এনেছি। গরমের দিনে এটি তাদের শরীর ঠান্ডা করে। এ বরফ শুধু তাদের শরীর ঠান্ডাই করছে না, বরং তাদের শারীরিক ও মানসিক উদ্দীপনা বাড়াচ্ছে। পুরো গ্রীষ্মকাল জুড়েই আমাদের এই ব্যবস্থা অব্যাহত থাকবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় প্রাগের তাপমাত্রা এখন 33 ডিগ্রি সেলসিয়াস। সামনে এটি 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার কথা রয়েছে। আর তাই তারা যেন গরমে একটু আরামে থাকে তার একটি ছোট্ট চেষ্টা মাত্র।
রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।